গুলোর কাছে 5 জনের করে নামের প্রস্তাব চেয়েছে সার্চ কমিটি। আগামী মঙ্গলবার সকাল 11টার মধ্যে নামের এই তালিকা জমা দিতে বলা হয়েছে। এছাড়া সোমবার বিশিষ্ট 12 নাগরিকের কাছে নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের বিষয়ে পরামর্শ শুনবে কমিটি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশন গঠনে 10 ব্যক্তির নামের তালিকা প্রস্তুতের জন্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছিলেন গত বুধবার। শনিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠকে বসে 6 সদস্যের এই কমিটি। প্রথম বৈঠকে কমিটি ঠিক করে কার্যপদ্ধতি। ঠিক হয় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেওয়া হবে নামের প্রস্তাব। মোডাস অপারেন্ডি বা কর্মপদ্ধতি কি হবে কমিটির সেটা নির্ধারণ করা, সেই উদ্দেশ্যে ওনারা বসছিলেন এবং প্রথম সিদ্ধান্ত হলো ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে আগামী মঙ্গলবার 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে তাদের কাছ থেকে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। এছাড়া নির্বাচন কমিশন গঠনে কাদের রাখা যেতে পারে এ বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গেও কথা বলবে সার্চ কমিটি। এজন্য পরামর্শ দিতে অনুরোধ করা হয়েছে 12 বিশিষ্ট নাগরিককে। এর মধ্যে রয়েছেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক সিইসি শামসুল হুদা, সাবেক ইসি সোহুল হোসেন, ব্রিগেডিয়ার শাখাত হোসেন, বদুল আলম মজুমদার, সাবেক বিচারপতি আব্দুর রশিদ, পুলিশের সাবেক আইজি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য AK আজাদ চৌধুরী ও SM-A ফায়েজ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ। সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে ঘোষিত নতুন সার্চ কমিটির বৈঠক এই সিদ্ধান্ত নিয়ে আশা নিরাশায় বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই কমিটি থেকে নতুন কিছু আশা করার নেই। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আশা করছেন এই কমিটি যোগ্যদের নাম প্রস্তাব করবে যাতে রাষ্ট্রপতি নিরপেক্ষ ইসি গঠন করতে পারেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ আরো বলেন, রাজনীতিতে সমঝোতার কোনো বিকল্প নেই। রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে কর্মসূচিতে পুলিশি হামলায় এটিএন নিউজের সাংবাদিক আহতের ঘটনাকে ধাক্কাধাক্কি বলে এড়িয়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন মওদুদ। এর আগে জাতীয়তাবাদী যুব দলের নতুন কমিটির সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন মির্জা ফখরুল। তিনি জানান, নতুন এই সার্চ কমিটিতে বিএনপির আস্থা নেই। এই কমিটি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, কমিটি কি করবে তা আগেই স্পষ্ট। সার্চ কমিটির গঠন হয়েছে, তারা কি করবেন এটা সম্পর্কে আমাদের এখন ধারণা প্রায় স্পষ্ট। সেই জন্যে আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। আমি আশাবাদী, আমি আশা রাখতে চাই যে এই বাছাই কমিটি এমন ব্যক্তিদের সুপারিশ করবেন যারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে কোনোদিন সম্পৃক্ত ছিলেন না, যাতে করে দেশের মানুষের আস্থা জন্মায় যে আপনারা সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করার জন্যই সুপারিশ করছেন। সবার কাছে গ্রহণযোগ্য সিইসি দেওয়ার জন্য সার্চ কমিটির কাছে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে দলের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের শতাধিক নেতা জাতীয় পার্টিতে যোগ দেন। অনুষ্ঠানে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানান দলের চেয়ারম্যান এরশাদ। আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেবেন জানিয়ে এরশাদ বলেন, বিএনপি এখন অসংগঠিত দল। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলে উল্লেখ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমরা আশা করি এই যে সার্চ কমিটি আগামীতে যাকে নির্বাচিত করবেন, যার নাম রেকমেন্ড করবেন সিইসি হিসাবে, চিফ ইলেকশন কমিশনে, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, এটাই আমাদের আশা। সবাই যদি তাকে গ্রহণ করতে পারে নির্বাচন সুষ্ঠু হবে। জাতীয় পার্টি আসার সামনের দিকে আর ভালো নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে
আমরা হয়তো ক্ষমতা আসতে পারি। এটি নিউজের রিপোর্টার ঈশান দিদার ও ক্যামেরা পার্সন আব্দুল আলিমের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সংবাদকর্মীরা। জাতীয় জাদুঘরের সামনে মাঠের তরুণ সাংবাদিকদের এই আয়োজনে শামিল হন এই পেশার সিনিয়ররাও। পুলিশি নির্যাতন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। শাহবাগে সাংবাদিকদের এই অবস্থান নীরব হলেও এর প্রতিবাদ গগনবিদারী। মুখে কালো কাপড় বেঁধে শুধুমাত্র একটি ডাকে তারা জড়ো হয়েছেন সহকর্মীর উপর ঘৃণ্য হামলাকারীদের প্রতি ঘৃণা জানাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করা এই আয়োজন কেবল দুজন সহকর্মীর উপর হামলা বা কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবিতেই নয়, অতীতে সাংবাদিকদের উপর নির্যাতনকারীদেরও সঠিক বিচার চেয়ে। আয়োজনটা তরুণ সাংবাদিকদের, কিন্তু একটি অগ্নিস্ফুলিঙ্গ থেকে বিশাল বিস্ফোরণের মতো সব পর্যায়ে সাংবাদিকদের মনে আগুনের হলকা লাগিয়েছে সেটি। এই পেশার সিনিয়ররাও সেখানে সামিল হয়েছেন সেই প্রতিবাদের অংশ হতে। যদি মনে করে যে শুধু সাংবাদিকই পেটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, সাময়িক বরখাস্তের নামে জামাই আদরে থাকবে, তাইলে একটা সুন্দর জায়গা বলে দিক। আমরা সকলেই আজকে আমরা যেমন মৌন প্রতিবাদ করতে আসছি, আমরা সুন্দর জায়গায় একেবারে নিরস্ত্র, কোনো আমাদের মাইক্রোফোন বুমও থাকবে না, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে নির্যাতন করুন, পদোন্নতি নিন। বাংলাদেশের সাংবাদিক হত্যা নির্যাতন, এই হত্যাকাণ্ড এবং নির্যাতনের কোনো বিচার হয় না। আমরা প্রত্যক্ষ করেছি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য। তিনি বলেছেন যে সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির কারণে নাকি এই সাংবাদিক দুজন আহত হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু এইটুকু বলে দিতে চাই যে বাংলাদেশের ইতিহাসে অনেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্যের জন্য নানাভাবে চিহ্নিত হয়ে আছেন। কোনো বাহিনীর উপর ক্ষোভ নয়, ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারই তাদের লক্ষ্য। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যখন বললেন পুলিশকে যে আরো জনবান্ধব হতে হবে, পুলিশ পেটালো সাংবাদিকদেরকে এর বিনিময়ে। এর পরপরই আমরা দেখলাম একজন মন্ত্রী বললেন যে পুলিশ সাংবাদিকদেরকে পেটায় না, মাঝে মধ্যে ধস্তাধস্তি হয়। নামকাওস্তে কোনো বরখাস্ত নয়, জামাই আদর করে তাদেরকে না রেখে সঠিক তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকার এবং রাষ্ট্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যত বড় শক্তি থাক আমাদেরকে পিছু হটাতে পারবে না, আমরাই জয়ী হবে। আগামী বৃহস্পতিবার কারণ বাজারে সার্ক ফোয়ারার সামনে আবারও বিক্ষোভ জানাবে সাংবাদিক সমাজ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতন বন্ধে শুধু প্রশাসনিক শান্তি যথেষ্ট নয়, আইনগতভাবেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ কর্ম পরিবেশের দাবি করেছেন সাংবাদিকরা। সুন্দরবন রক্ষায় তেল গ্যাস খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার ঈশান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলিম। পুলিশের বর্বর এই হামলায় সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ। শনিবার শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। প্রত্যেকের কিন্তু ভিডিও ফুটেজ আছে, এই জন্য কিন্তু 3 দিন সময় নিয়ে তদন্ত করার কোনো দরকার হয় না। হ্যাঁ, তো এখন আমরা বলছি যে ডিজিটাল বাংলাদেশ, সেক্ষেত্রে এই তদন্তগুলো ডিজিটাল পদ্ধতিতেও করা যায় এবং তাৎক্ষণিকভাবে যদি করা যেত তাহলে কিন্তু এত রিপারকেশন হতো না। যেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সে সুন্দরভাবে বেতন পাচ্ছে এবং সে সুন্দরভাবে কিছুদিন ছুটি কাটিয়ে সেম কাজটাই কিন্তু পরবর্তীতে আবার ঘটছে, অর্থাৎ সাংবাদিক নির্যাতন কিন্তু বন্ধ হচ্ছে না। এটার কঠোর শাস্তি যদি না হয় তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে না। এটা আমরা তীব্র শাস্তি নিন্দা জানাচ্ছি এবং এটার চরম শাস্তি হওয়া উচিত। মন্ত্রী ও এমপিরা সংসদে সাংবাদিকদের নিয়ে বিষোদ্গার করে বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য পুলিশকে উস্কানি দিচ্ছে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। পুলিশের এই জন্য এই কলঙ্ক থেকে মোচনের জন্যই উচিত যে এই ধরনের যারা অপরাধী আছে, যারা অন্যায়টা নিজের দায়িত্বে করছে, পুলিশের দায়িত্বে না, তাদের অবশ্যই বিচার করা এবং সর্বোচ্চ বিচার করা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। 3 সদস্য তদন্ত কমিটি তারা তদন্ত কাজ করছে, তদন্ত শেষে তারা রিপোর্ট দেবে।
আর যে অভিযোগ করছে সে অভিযোগ আমরা তদন্ত ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বিনা কারণে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশের বর্বর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়ানো মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পুলিশ র্যাব দিয়ে অত্যাচার করে দেশ শাসন করলে সরকারকে ইতিহাসে স্বৈরাচারী বলে পরিচিত হতে হবে বলেও সাবধান করেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন। এটিএন সাংবাদিক তাকে আহত করলেন, কিন্তু তার জবাবে আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু সামান্য মাঝে মাঝে একটু ধাক্কা ধাক্কি হয়, এখানে কোনো আহত হয় নাই, তাদেরকে আক্রমণ করা হয় নাই। অথচ সমস্ত সাংবাদিক যারা কালকে ছিলেন তারা সবাই দেখেছেন যে কি করে সাংবাদিকদের উপরে তারা অত্যাচার আক্রমণ করেছেন। কোন সরকারই তো শেষ সরকার নয়। পুলিশ এবং র্যাব দিয়ে কি বলে না অত্যাচার নির্যাতন করে রাষ্ট্র চালাবেন, কিন্তু যখন চলে যাবেন তখন দেশের মানুষ ইতিহাসে আপনাদেরকে মূল্যায়ন করবে একটি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার হিসেবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না, এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 67তম কনভেনশনের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। আন্দোলনকারীরা ঢাকায় বসে আন্দোলন করছে বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবন কত দূরে তা দেখতে আন্দোলনকারীদের রামপাল থেকে পায়ে হেঁটে সুন্দরবনে যাওয়ার পরামর্শ দেন তিনি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপালে হচ্ছে, এটা কিন্তু সুন্দরবনে হচ্ছে না, এটা হলো 1 নাম্বার। আর সুন্দরবন যেখানে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীরে ওটা একটা ডোবা জায়গা ছিল, সেটাকে ভরাট করে সেখানে আমরা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা করছি। যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান থেকে 65 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে, কাজেটা ওখানে কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নাই। তো যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত দুশ্চিন্তা ভুগছেন, আন্দোলন তারা ঢাকায় বসে করেন, তারা কিন্তু জীবনেও কখনো রামপাল যায়নি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যুগোপযোগী ও কার্যকর আইন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে মহানগর নাট্যমঞ্চে নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসমাবেশে স্পিকার বলেন, বেপরোয়া গাড়ি চালানো, চালকের প্রশিক্ষণ সুসংহত না করা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার সহ নানা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এটি জাতীয় জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনে বলে উল্লেখ করেন ডক্টর শিরিন শারমিন। বলেন, সচেতনতার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব, আর এই বিষয়গুলো নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে প্রচার করতে সাংসদদের তাগিদ দেন স্পিকার। নিরাপদ সড়ক আইনের বিল সংসদে এলে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে অনেক গাড়ি চালক রয়েছেন যারা নিজেরাই গাড়ি চালান। কাজেই আমরা যদি নিজেরাও দেখি যে কতখানি যেটা একটি নিরাপদ সড়ক করার ক্ষেত্রে অন্তরায়, সেগুলো দূরীভূত করার জন্য কি ধরনের আইন হলে পরে সেটা প্রযোজ্য হবে এবং সেটার গুরুত্ব থাকবে এবং সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে, সেই লক্ষ্যগুলোকে সামনে রেখেই সেই ধরনের আইন করা প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু অধিকার রক্ষা সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় মানবাধিকার কমিশন উল্লেখযোগ্য কাজ করছে। তবে মানব পাচার প্রতিরোধমূলক কাজে প্রতিষ্ঠানটি এখনো পিছিয়ে আছে। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সবাই একযোগে কাজ করলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে আশা করেন মন্ত্রী। সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ভারতের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এইচ.এল. দাত্তু উপস্থিত ছিলেন। Human trafficking is yet another concern. Bangladesh is often considered as a source country and at times a transit station. We have strong laws to combat human trafficking. Our law enforcing agencies and border guards are doing their best to ensure the application of this law. We would like NHRCB to contribute their might in this area too. এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই আদেশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। অভিবাসন বিষয়ক নতুন এই পদক্ষেপ হিসেবে